আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থেকে পড়াশোনা শুরু করব। তোমরা তো এর আগের ক্লাসে পড়েছিলে যে কোষের কোষ ঝিল্লি সহ কোষ ঝিল্লি দ্বারা আবৃত এর ভেতরের যা কিছু থাকে সে সবগুলোকে একত্রে প্রোটোপ্লাজম বলা হয়। আর সাইটোপ্লাজম হচ্ছে কি, প্রোটোপ্লাজম থেকে তুমি যখন নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিবা তখন বাকি যে অংশটা থাকে সেটাকেই মূলত সাইটোপ্লাজম বলা হয়। তো দেখো এখানে লেখা আছে যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি সরিয়ে দিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটি হলো সাইটোপ্লাজম। তো তোমরা প্রোটোপ্লাজম পড়েছিলে যে প্রোটোপ্লাজম হচ্ছে কি ঘন জেলির মতো অর্ধস্বচ্ছ। তো সাইটোপ্লাজমের মূলত এগুলোই বৈশিষ্ট্য, যে জেলির মতো অংশটা। বাট সাইটোপ্লাজমের মধ্যে প্রোটোপ্লাজমে সবকিছুই থাকে, শুধুমাত্র নিউক্লিয়াসটা থাকে না। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, আরো যে অন্যান্য অঙ্গাণুগুলো থাকে সেগুলো সবই তোমরা সাইটোপ্লাজমের ভিতরে দেখতে পাবা। তো সেই অঙ্গাণুগুলোকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। এই অঙ্গাণুগুলো দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে ঝিল্লিযুক্ত, আরেক হচ্ছে কি ঝিল্লিবিহীন। মানে এক ধরনের অঙ্গাণু আছে যাদের বাহিরে একটি আবরণ থাকে, আর অন্য ধরনের অঙ্গাণু আছে যাদের বাহিরে কোনো আবরণ থাকে না বা তাদের দেহে কোনো আবরণ থাকে না। তো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো যদি দেখি তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে ঝিল্লিযুক্ত একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া কিন্তু দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। দেখো এখানে লেখা আছে কি এটি দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা, মানে এর যে ঝিল্লিটা সেটার মধ্যে দুটো স্তর থাকে। তোমাদের যদি মনে থাকে তাহলে আমরা লাস্ট ক্লাসে কিন্তু পড়েছিলাম যে কোষ ঝিল্লির কিন্তু ফসফোলিপিডের দুটো স্তর থাকে, এই কারণে কোষ ঝিল্লিকে ফসফোলিপিড বাই লেয়ারও বলা হয়। সেম মাইটোকন্ড্রিয়ারও যে ঝিল্লি সেটারও দুটো স্তর থাকে। মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের স্তরটা সেটা ভেতরে দিয়ে ভাঁজ হওয়া থাকে। এই যে দেখো এখানে যে দেখো মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে বাইরের স্তর, ঠিক আছে? এই যে এই অংশটা হচ্ছে বাইরের স্তর আর এটা হচ্ছে ভেতরের স্তর। তো এই যে ভেতরের স্তরটা এরকম করে ভেতরের দিকে আরো ভাঁজ হয়ে থাকে। তো এই যে ভাঁজ হওয়ার যে অংশটা এটাকে বলা হয় ক্রিস্টি। এই যে দেখো এখানে লেখা আছে যে ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, এদের ক্রিস্টি বলে। এই ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে যাদের অক্সিজম বলা হয়। এই যে দেখো এর ভেতরে গোলাকার যে ছোট ছোট বস্তুগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মূলত অক্সিজম। এই অক্সিজম গুলো ক্রিস্টির ভেতরে অবস্থান করে এবং তার সাথে এর ভেতরে ডিএনএ থাকে, রাইবোজোমও থাকে। এর ভেতরে আরো একটা তরলের মতো পদার্থ থাকে যাকে ম্যাট্রিক্স বলা হয়। তো আসলে এই অক্সিজম গুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করে যেটা বিক্রিয়াগুলো দ্রুত ঘটাতে সাহায্য করে। কারণ এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে শ্বসন কার্য সম্পাদন করা হয়। তোমরা সবাই জানো উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে, কিন্তু সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্রহণ করা খাবার কিন্তু উদ্ভিদের নিজের দেহে গ্রহণ করে শক্তি হিসেবে, আর সেই খাবারগুলোকে শক্তিতে কনভার্ট করার কাজ করে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ন, এক বচনে মাইটোকন্ড্রিয়ন। তো এই মাইটোকন্ড্রিয়ন মূলত জীবের শ্বসন কার্যে সাহায্য করে, এটাই এর প্রধান কাজ। এই শ্বসন কাজের মাধ্যমে উদ্ভিদ খাদ্য থেকে শক্তি উৎপন্ন করে। এই শ্বসনের চারটা ধাপ থাকে। এই চারটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো শ্বসনের বিষয়ে নেক্সট অধ্যায়গুলোতে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। বাট শ্বসনের যে ধাপ চারটা এর মধ্যে এই প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস, শুধুমাত্র এই ধাপটা সাইটোপ্লাজমে সংগঠিত হয়। আর এছাড়া বাকি যতগুলো ধাপ আছে, যে অ্যাসিটাইল কোএ সৃষ্টি, তারপর কেপস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই তিনটা ধাপই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে, ঠিক আছে? যেহেতু শ্বসনের তিনটা মেইন ধাপ মাইটোকন্ড্রিয়াতে ঘটে এবং এর মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, এই কারণে মূলত মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এই যে দেখো এখানে লেখা আছে যে প্রথম ধাপে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরেই সম্পন্ন হয়। এই যে শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে ক্রেবস চক্র। এর কারণ হচ্ছে কি ক্রেবস চক্রের ভেতরে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আর এই ক্রেবস চক্র চলার জন্য যতগুলো এনজাইমের প্রয়োজন, এই সকল এনজাইম কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরেই থাকে। তো এই কারণে মূলত মাইটোকন্ড্রিয়াতে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। এই যে দেখো যে ক্রেবস চক্র অংশগ্রহণকারী সব উৎসেচক উপস্থিত থাকায় বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। তো এটা ইম্পর্টেন্ট একটা লাইন যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। পরীক্ষা আসতে পারে যে শ্বসনের কোন ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়।
এই যে দেখো, এটাও পরীক্ষায় প্রশ্নে আসে, কতেও আসে যে কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, প্রায় বলতে গেলে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ এবং প্রাণী কোষেই মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। ঠিক আছে, তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন প্রাককেন্দ্রিক বা আদিকোষীতে মাইটোকন্ড্রিয়া থাকে না। এছাড়াও সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষগুলো যেমন ট্রাইকোমোনাস, এরপর মনোসার্কোমোনোয়েডস ইত্যাদি প্রোটোজোয়াতেও কিন্তু মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রকৃত কোষী প্রাণী, তারপরেও কিন্তু এদের মাইটোকন্ড্রিয়া থাকে না। তাই ধারণা করা হয় কি যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুটো জিনিস কোষের নিজেদের বৈশিষ্ট্য না, এই দুটো জিনিস বাহির থেকে কোষের ভিতরে প্রবেশ করেছে কোনো একভাবে, এবং সেই থেকে এটা কোষের অংশ হিসেবে থেকে গেছে। তো এই যে ধারণাটা যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড কোষের ভেতরে প্রবেশ করেছে, এটা আগে থেকে কোষের ভিতরে ছিল না, এই ধারণাটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস তত্ত্ব। এই যে দেখো, এখানে লেখা আছে যে এখনো পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত থেকে এই ব্যাখ্যাটি অনুমান করে। এখানে মূলত এই এন্ডোসিম্বায়োসিস তত্ত্বর কথাই বলা হয়েছে, যেই তত্ত্বের মধ্যে বলা হয়েছে কি যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এরা বাহির থেকে কোষের ভেতরে প্রবেশ করেছে। এবং এর পেছনে আরো একটা যৌক্তিক কারণ যেটা বিজ্ঞানীরা দেখিয়েছেন, সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ভেতরে নিজেদের আলাদা রাইবোজোম থাকা। এই রাইবোজোম বিষয়টা আমরা আরো সামনে পড়বো। তো দেখি নেক্সটে কি আছে। প্লাস্টিড। তো প্লাস্টিডের মূল কাজ হচ্ছে কি উদ্ভিদের খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় করা। তো প্লাস্টিড হচ্ছে তিন প্রকার, তিন ধরনের কাজের জন্য। তো একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা আমরা সবাই মূলত চিনি, যে উদ্ভিদের সবুজ বর্ণের পাতার ভেতরে যে সবুজ বর্ণটা আমরা দেখি, সেটাই ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকা ক্লোরোফিলের কারণে হয়। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, যেটা উদ্ভিদের ফুলের বা ফলের বিভিন্ন রঙের জন্য দায়ী। আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্ট মূলত উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে রাখে। তো দেখো, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিক। আমরা উদ্ভিদের যে যে অংশগুলো মূলত সবুজ দেখি, যেমন পাতা, তারপর হচ্ছে কচি কাণ্ড, এবং আরো যে যে অংশগুলো মূলত সবুজ থাকে, তো সেই সবগুলো সবুজ অংশের ভেতরেই ক্লোরোপ্লাস্টকে পাওয়া যায়। প্লাস্টিডের এই গ্রানা যে অংশটা, সেই গ্রানা অংশ মূলত সূর্যালোককে কি করে আবদ্ধ করে, অর্থাৎ এই গ্রানা অংশের ভেতরে সূর্যালোকটা এসে আপতিত হলে সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এবং এই যে সৌরশক্তিটাকে যে ক্যাচ করে রাখে, সেই সৌরশক্তিটা স্ট্রোমাতে থাকা যে উৎসেচক বা এনজাইম, সেগুলোর প্রভাবে উদ্ভিদের খাদ্য তৈরি করে, অর্থাৎ এই যে সরল শর্করা তৈরি করে বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং পানির সমন্বয়। তো এই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টে মূলত ক্লোরোফিল থাকে, এই জন্য এদেরকে সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামক রঞ্জকও থাকে। তো এই যে দেখো একটা চিত্র, এই ছোট ছোট অংশগুলো যে প্রত্যেকটাকে বলা হয় থাইলাকয়েড। আর এই অনেকগুলো থাইলাকয়েড যখন একসাথে হয়, তখন সেটাকে বলা হয় গ্রানাম। এই যে দেখো, এই চিত্রে দেখো, এর প্রত্যেকটা হচ্ছে কি এক একটা থাইলাকয়েড। এখানে এরকম অনেকগুলো থাইলাকয়েড যখন একসাথে মিলিত হয়, তখন সেটাকে আমরা বলি গ্রানাম। আর এর চারপাশে যে এই লিকুইডের মতো অংশটা, সেটাকে বলা হয় স্ট্রোমা। এছাড়া এর ভেতরে ডিএনএ থাকতে পারে, শ্বেতসার থাকতে পারে। এছাড়া এর আবরণটা হচ্ছে দ্বিস্তরী, একটা হচ্ছে বহিঃস্থ স্তর আর একটা থাকে অন্তঃস্থ স্তর। মানে এর একটাই ঝিল্লি, বাট তার দুটো স্তর থাকে। এছাড়া এই যে বলেছিলাম যে এর ভেতরে রাইবোজোম থাকে, নিজেদের আলাদা রাইবোজোম থাকে। তো ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি উদ্ভিদের সবুজ রং বাদে বাকি যেসব রংগুলো হয় ফুল এবং ফলের মধ্যে, সেই সবের জন্য দায়ী। যেমন ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকে কি জ্যান্থোফিল, এই জ্যান্থোফিল হলুদের কালারের জন্য দায়ী। তারপর থাকে ক্যারোটিন, ক্যারোটিন কমলার জন্য দায়ী। মনে রাখবা, কতে ক্যারোটিন কতে কমলা, ওকে। তারপর হচ্ছে ফাইক্রো এরিথ্রিন, এই এরিথ্রো শব্দটার সাথে লাল শব্দটা যুক্ত। তোমরা যখন লোহিত রক্ত কণিকা পড়বা, তখন জানতে পারবা যে লোহিত রক্ত কণিকাকে ইংরেজিতে এরিথ্রোসাইটও বলা হয়। তো এই এরিথ্রো, লোহিত বা লাল, লাল শব্দটার সাথে এরিথ্রিন শব্দটা মিশ্রিত। তারপর হচ্ছে ফাইকোসায়ানিন থাকে, এই সায়ানিন, এই সায়ানিন থেকে এসেছে নিন থেকে নীল। তো এইভাবে মনে রাখবা যে নিন থেকে নীল। তারপর ক্যারোটিনের ক, কমলার ক। আর এরিথ্রিন শব্দটা হচ্ছে লালের সাথে সংযুক্ত, আর জ্যান্থোফিল হচ্ছে হলুদ। তো মূলত এই ক্রোমোপ্লাস্টের ভিতরে এইসব পদার্থ থাকার কারণে ক্রোমোপ্লাস্ট এক এক সময় এক এক রঙের হয়। তো যখন যেখানে যে উপাদানটা থাকে ওই অনুযায়ী রং প্রদর্শিত হয়। এই জন্য আমরা কোনো কোনো ফুলকে লাল, কোনোটাকে নীল, কোনোটাকে আবার মিশ্রিত কালারেরও দেখি। ফলও বিভিন্ন রঙের হয় এই ক্রোমোপ্লাস্টের জন্যই।
ক্রোমোপ্লাস্টের মূল কাজ হচ্ছে কি, যে মূলত ফুলগুলোকে আকর্ষণীয় করে পরাগায়নের সহায়তা করা। তো দেখো এই যে লেখা আছে যে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নের সহায়তা করা হচ্ছে এদের প্রধান কাজ। এছাড়া এরা কিন্তু বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে। আরেকটা ইন্টারেস্টিং টুইস্ট হচ্ছে কি, এই যে এই জায়গার ভিতর অনেকে কনফিউশন সৃষ্টি হয়। দেখো লেখা কি রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। তো এই যে দেখো এই লাইনটা যে গাজরের মূলে, তো সবাই এই মূল শব্দটা দেখে পরীক্ষার হলে কনফিউজ হয়ে যায়। কারণ নেক্সটে যে যে লিউকোপ্লাস্ট আছে, এই লিউকোপ্লাস্টটা এর মূল কাজ হচ্ছে খাদ্য জমা রাখা। তো এই লিউকোপ্লাস্ট মূলত থাকে উদ্ভিদের মূলের ভেতরে। তাছাড়া ভ্রূণ এবং জনন কোষেও লিউকোপ্লাস্ট থাকে। এই যে লেখা আছে কি মূল, ভ্রূণ এবং জনন কোষ ইত্যাদিতে থাকে। এর মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তো দেখো পরীক্ষার হলে প্রশ্নে আসে গাজরের মূলের ভেতরে কি থাকে। তো স্টুডেন্টসরা অনেক সময় চিন্তা করে কি যে মূল যেহেতু বলেছে, তো মূলের ভেতরে তো লিউকোপ্লাস্ট থাকে, কারণ মূলের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তো স্টুডেন্টরা কি করে লিউকোপ্লাস্টটা দাগিয়ে দিয়ে আসে পরে। কিন্তু যদি শুধু মূল বলে তখন তোমরা লিউকোপ্লাস্ট দিবা, বাট যদি গাজরের মূল বলে, স্পেশালি যদি গাজরের মূলের কথা বলে, তখন কিন্তু ক্রোমোপ্লাস্ট হবে। ঠিক আছে? এর কারণ হচ্ছে কি, তোমরা যদি দেখো গাজরের যে অংশটা আমরা খাবার হিসেবে গ্রহণ করি, সেই অংশটা কিন্তু মূলত গাজরের মূল, এবং এই মূলটা কিন্তু একটু কমলা টাইপের কালার। তো এই যে কালার, এই কালারটা হওয়ার মেইন কারণ হচ্ছে কিন্তু ক্রোমোপ্লাস্ট। তো এই জন্য গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট থাকে। তো পরীক্ষার হলে গাজরের মূল বললে ক্রোমোপ্লাস্ট, আর শুধু মূল যদি বলে তাহলে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টের মূল কাজ খাদ্য সঞ্চয় করা। তবে এই লিউকোপ্লাস্ট যেহেতু মাটির নিচে থাকে, অর্থাৎ মূলের ভেতরে থাকে, যদি কোনো কারণে এই লিউকোপ্লাস্ট সূর্যের আলোর সংস্পর্শ পায়, তো সেখান থেকে এই লিউকোপ্লাস্ট গুলো কিন্তু ক্লোরোপ্লাস্টেও রূপান্তরিত হতে পারে। ঠিক আছে? তো এই গেল আমাদের প্লাস্টিক নিয়ে পড়াশোনা। এরপর আসো গলজি বস্তু বা গলগি বডি নিয়ে। তো এই গলগি বস্তু মূলত কি প্রাণী কোষের বৈশিষ্ট্য। তবে উদ্ভিদ কোষেও যে পাওয়া যায় না এমন না, উদ্ভিদ কোষেও থাকে, মাঝে মাঝে দেখা যায়। এই গলগি বস্তুটা মূলত সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এবং এই যে অংশগুলো যে দেখতেছো, এদেরকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নি গুলো দুই পাশেই থাকে। আর এর ভেতরের যে অংশগুলো, সেগুলো থাকে হচ্ছে ভেসিকল। এই গলগি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়, আবার এই গলগি বস্তুকে কোষের প্যাকেজিং সেন্টারও বলা হয়। কারণ আমরা নেক্সটে পড়বো লাইসোজোম নামে একটা অঙ্গাণু আছে কোষের ভেতরে। এই গলগি বস্তু কিন্তু সেই লাইসোজোম গুলোকে প্যাকেট করে, মানে কি লাইসোজোমের একটা আবরণের মতো সৃষ্টি করে। তাছাড়া এদেরকে ট্রাফিক পুলিশ বলা হয় কেন, কোষের ভিতরে বিভিন্ন পদার্থকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে দিক নির্দেশনা, সেটা গলগি বস্তু প্রদান করে। তো দেখো এটি সিস্টার্নিও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। এই যে এগুলো হচ্ছে ভেসিকল, ভেতরের গুলো যে দেখছো গোল গোল অংশগুলো। আর এই যে লম্বা এবং চাপা যে অংশগুলো দেখছো, এগুলো হচ্ছে সিস্টার্নি। তো এর পর্দায় বা এর যে প্রাচীর, এই প্রাচীরের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষের ভিতরে এই গলগি বস্তুর মূল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত করা। ঠিক আছে? হরমোনের সাথে তার বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃত করে। তো এটা পদার্থ নিঃসৃতকরণের সাথে জড়িত। তবে পদার্থ বলতে মূলত হরমোনকে এখানে বোঝানো হয়েছে। আর তাছাড়া এটা কিন্তু আমাদের শরীরের বিপাকীয় কাজের, মানে কোষের যে বিপাকীয় কাজ, সেগুলোর সাথেও কিন্তু জড়িত থাকে। এছাড়া এই গলগি বস্তু কিন্তু প্রোটিন সঞ্চয় করে। তো গলগি বস্তুর কাজগুলো যদি আরেকবার বলি, গলগি বস্তুর প্রাচীরে পানি বিয়োজন সম্পন্ন হয়। গলগি বস্তু বিভিন্ন ধরনের পদার্থ এবং হরমোন নিঃসরণ করে। এরা বিপাকীয় কাজের সাথে জড়িত এবং প্রোটিন সঞ্চয় করে রাখে। তাছাড়া গলগি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের প্যাকেজিং সেন্টার বলা হয়। লাইসোজোমকে প্যাকেট করে এই গলগি বস্তু। এরপর আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখতে এরকম। তো এদের গায়ে এরকম ফোটা ফোটা ভাবে রাইবোজোম লেগে থাকে। তো এই নিউক্লিয়াসের সাথে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে, তো তার গায়ে এরকম এই ধরনের রাইবোজোম গুলা থাকার কারণে এটা অমসৃণ হয়ে যায়। তো এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল কাজ হচ্ছে প্রোটিন সৃষ্টি করা বা প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি করা। ঠিক আছে? তো যে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে, কারণ কি এদের গায়ে রাইবোজোম থাকে। তোমাদেরকে আগে বলেছিলাম যে রাইবোজোমের মূল কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এভাবে রাইবোজোম গুলো লেগে থাকে, তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তাছাড়া এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু পদার্থের প্রবাহ পথ হিসেবেও ব্যবহৃত হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা অংশ কোষ ঝিল্লির সাথে লেগে থাকে।
তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তখন কোষের বিভিন্ন জায়গা থেকে কোষ ঝিল্লির দিকে বিভিন্ন পদার্থকে প্রেরণ করতে সাহায্য করে, যে কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে প্রবাহ পথ বলা হয়। এটা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয় এবং এক কোষ থেকে অন্য কোষে বিভিন্ন উৎপাদিত দ্রব্যাদি চলাচলে ভূমিকা রাখে। অর্থাৎ কি, মেন কথা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কোষ ঝিল্লির সাথে সংযুক্ত থাকে এবং এক কোষ থেকে অন্য কোষে বিভিন্ন দ্রব্যাদি এবং এনজাইম চলাচলে সহায়তা করে। এই দেখো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে। তো এরপর আসো কোষ গহ্বর। কোষ গহ্বরটা হচ্ছে কি, কোষের ভিতরে একটা ফাঁকা জায়গা। যদিও এটাকে ফাঁকা জায়গা বলা হয়, তবে কোষ গহ্বরটা পুরোপুরি ফাঁকা না। এর ভেতরে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যেমন বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি। অর্থাৎ কি, কোষ গহ্বরটা হচ্ছে কি এক ধরনের স্টোর হাউসের মতো। কোষের যত জিনিসপত্র আছে সেই সবগুলো জিনিস এখানে স্টোর করে রাখা হয়, এমনকি বর্জ্য পদার্থ এখানে থাকে। তো এটা এক ধরনের স্টোরেজ হাউস টাইপের, যেখানে সকল ধরনের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় পদার্থগুলোকে জমা রাখা হয় এবং পরে সেগুলো প্রয়োজন মতো ব্যবহার বা ত্যাগ করা হয়। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে সেগুলো খুবই ছোট। কিন্তু উদ্ভিদ কোষের কিন্তু মেইন বৈশিষ্ট্যই হচ্ছে কোষ গহ্বর। এই যে বৃহৎ আকারের কোষ গহ্বর গুলোই উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তো এরপর আসলে লাইসোজোম। এই যে লাইসোজোমের কথা আমরা গলগি বস্তু পড়ানোর সময় বলছিলাম যে গলগি বস্তুকে বলা হয় কোষের প্যাকেজিং সেন্টার, কারণ গলগি বস্তু এই লাইসোজোম গুলোকে প্যাকেট করে। তো এই লাইসোজোম মূলত লিপিড আবরণ দ্বারা আবৃত এক ধরনের অঙ্গাণু। এই লাইসোজোম হচ্ছে কি আমাদের শরীরের যে রোগ জীবাণু তাদেরকে মেরে ফেলতে সাহায্য করে, কারণ এর ভেতরে বিভিন্ন ধরনের এমন পদার্থ থাকে যেগুলো রোগ জীবাণু এবং বিভিন্ন ধরনের ক্ষুদ্রাঙ্গ বা অঙ্গাণুর জন্য অনেক বিষাক্ত। তো কোনো কারণে যদি আমাদের শরীরে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীব প্রবেশ করে, তখন এই লাইসোজোমের যে পর্দা বা আবরণ সেটা ছিদ্র হয়ে বা ফুটো হয়ে এর ভেতরে যে কেমিক্যালটা সেটা ছড়িয়ে পড়ে চারপাশে এবং আশেপাশের যে জীবাণু বা রোগ জীবাণু যে বা অণুজীবগুলো যেগুলো আছে সেগুলোকে মেরে ফেলে। তবে এটা যে সবসময় শুধু অণুজীবগুলোকে মারে বা রোগ জীবাণুকে মারে এমনটা কিন্তু না। এই লাইসোজোম কিন্তু অনেক সময় আমাদের দেহের কোষগুলোকেও মেরে ফেলে। কোনো কারণে ধরো যেমন আমাদের দেহে যদি কোনো অস্বাভাবিকতার সৃষ্টি হয় বা অক্সিজেনের ঘাটতি হয়, তখন কিন্তু এই লাইসোজোমের যে পর্দাটা থাকে, যে পর্দাটা ফেটে এর ভেতরের যে পদার্থটা সেটা বের হয়ে এর চারপাশের যে কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে নষ্ট করে, এবং অনেক সময় দেখা যায় কি যে লাইসোজোমের জন্য সম্পূর্ণ একটা কোষ মারা যেতে পারে। তো এই যে দেখো, লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে, তো অন্যান্য অঙ্গাণুর সংস্পর্শে এলেও হজম হয় না। এই যে যেটা বললাম, এর যে এই যে আবরণটা, এই আবরণের কারণে এর ভেতরে পদার্থগুলো একটা নির্দিষ্ট এরিয়ার ভেতরে থাকে, এর বাইরে যেতে পারে না। কিন্তু কোনো কারণে যেমন এই যে দেহে যদি অক্সিজেনের অভাব হয় বা অন্যান্য আরো বিভিন্ন কারণে যদি কোনো কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু এই পর্দা ফেটে এর আশেপাশের যে অন্যান্য ক্ষুদ্রাঙ্গ যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াস, এমনকি কখনো কখনো দেখা যায় কি যে সম্পূর্ণ কোষটাই মারা যায়। তাই যেমন একদিক থেকে আমাদের উপকারী, তবে মাঝে মাঝে এটা আমাদের ক্ষতিও করে। তাই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা, অর্থাৎ এরা নিজেকেই নিজে ক্ষতি করে। এরপর আসো ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অর্থাৎ এইসব অঙ্গাণুগুলোর কোনো ঝিল্লি বা আবরণ থাকে না। তার ভেতর প্রথমে হচ্ছে কোষ কঙ্কাল। আমাদের দেহের কঙ্কাল যেমন আমাদের দেহকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে, তেমনি কোষের কঙ্কালও কোষকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে। কোষের ঝিল্লি বা কোষ ঝিল্লি অতিক্রম করলেই আমরা সর্বপ্রথমে কোষ কঙ্কাল দেখতে পারবো। এই কোষ কঙ্কালগুলো মূলত লম্বা এবং মোটা চিকন দড়ির মতো অনেকগুলো মিলে একটা জালের মতো আকৃতির সৃষ্টি করে, এবং এইগুলো একসাথে মিলে একটা কোষকে নির্দিষ্ট একটা আকৃতি প্রদান করে এবং কোষের যে আকারটা সেটা ধরে রাখে। এই যে দেখো, মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে থাকে। কোষ কঙ্কাল ভেতর থেকে কোষটিকে ধরে রাখে, অর্থাৎ কোষের আকৃতিটা ধরে রাখে। অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন এই ধরনের বিভিন্ন প্রোটিন দিয়ে এই কোষ কঙ্কালের বিভিন্ন তন্তুগুলো নির্মিত হয়। এই কোষ কঙ্কাল মূলত তিন ধরনের হয়, যথা মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট।
এবং এই কোষ কঙ্কাল কিন্তু আরো কাজ করে। আমাদের যখন কোষ বিভাজন হয় তখন কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, আর সেই স্পিন্ডল যন্ত্রের ভেতরে মাকুতন্তু নামের এক ধরনের তন্তু পাওয়া যায়, যেগুলো সৃষ্টি হয় মূলত এই কোষ কঙ্কালের সহায়তায়। তারপর হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, কারণ এই রাইবোজোম এমন একটা জিনিস, এটা উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে, আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। তো দেখো এই যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয় ধরনের কোষে এদের পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত কি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, অর্থাৎ রাইবোজোমের মেইন কাজই হচ্ছে প্রোটিন সৃষ্টি করা। তো এই রাইবোজোম প্রোটিনটা সৃষ্টি করে কিভাবে? মূলত রাইবোজোমটা দুটো খণ্ডে বিভক্ত থাকে, আর এই দুটো খণ্ড প্রোটিনের পলিপেপটাইড চেইন গুলোকে একটা একটার সাথে সংযুক্ত করে বৃহৎ আকারের পলিপেপটাইড চেইন সৃষ্টি করার মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করে আর কি। তো এই প্রোটিন তৈরির জন্য যে প্রয়োজনীয় এনজাইম গুলো দরকার, সেগুলো কিন্তু এই রাইবোজোমই সরবরাহ করে। তো এনজাইম জিনিসটা হচ্ছে কি, যে কোনো একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা দ্রুত ঘটাতে সহায়তা করে। তো এই যে যেখানে এনজাইম থাকে না সেখানে মূলত অনেক সময় দেখা যায় কি যে বিক্রিয়াগুলো হতে চায় না। তো যে জায়গায় এনজাইম বেশি থাকে কোনো একটা কিছু ঘটার জন্য, সেখানে সেটা বেশি হয়। তো এই উৎসেচক বা এনজাইমের কাজ হচ্ছে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। এর মানে কি, যেখানে এনজাইমটা থাকে সেখানে যে কোনো ধরনের বিক্রিয়া, যদি কোথাও প্রোটিন তৈরির জন্য এনজাইম থাকে তখন সেখানে প্রোটিন তৈরি দ্রুত হয়। যদি কোথাও শর্করা উৎপাদনের এনজাইম বেশি থাকে তখন সেখানে শর্করা উৎপাদনের যে পদ্ধতিটা বা কার্যক্রম সেটা দ্রুত হয়। তো এনজাইম মূলত বিক্রিয়ার গতি বাড়ায়, আবার এমন না যে শুধু সবসময় গতি বাড়ায়, গতিকে প্রভাবিত করে। অনেক সময় দেখা যায় কোনো একটা এনজাইম কোনো একটা বিক্রিয়ার গতি কমিয়েও দেয়। তো এটা ডিপেন্ড করে। তো মোস্ট অফ দ্য কেস দেখা যায় কি যে এনজাইম গুলো বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। এছাড়া মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স, এই যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্ট্রোমাতেও রাইবোজোম থাকে। যেটা বলছিলাম যে মাইটোকন্ড্রিয়ার ভেতরেও রাইবোজোম থাকে, প্লাস্টিডের ভেতরেও রাইবোজোম থাকে, এবং এদের রাইবোজোমটা হচ্ছে আলাদা। কোষের ভিতরে যে ধরনের রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের ভিতরে অন্য ধরনের রাইবোজোম থাকে, এবং মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ভিতরে দুটোটার ভিতরে কিন্তু সেম ধরনের রাইবোজোম থাকে। তো এই কারণে বিজ্ঞানীরা ধারণা করে যে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড হয়তো বাহির থেকে কোষের ভেতরে প্রবেশ করেছে, এগুলো আগে কোষের অংশ ছিল না। তো এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ভেতরে যে রাইবোজোম গুলো আছে সেগুলো এদের নিজস্ব ডিএনএ অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ করে, অর্থাৎ এদের প্রয়োজন মতো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের প্রয়োজন মতো রাইবোজোম গুলো প্রোটিন তৈরি করে নেয়। আর কোষের জন্য কোষের প্রয়োজন অনুযায়ী রাইবোজোম গুলো প্রোটিন তৈরি করে। আবার ব্যাকটেরিয়ার কোষের সাইটোপ্লাজমে অবস্থিত রাইবোজোম ব্যাকটেরিয়ার কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ, অর্থাৎ কি রাইবোজোমের কাজটা ডিএনএ দ্বারা প্রভাবিত। তোমার ডিএনএ অনুযায়ী তোমার যে ধরনের প্রোটিন দরকার, রাইবোজোম তোমাকে সেই ধরনের প্রোটিন তৈরি করে দেয় যেন তুমি সার্ভাইভ করতে পারো। এই যে দেখো, জৈব অভিব্যক্তির ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুইটি অঙ্গাণু একসময় স্বাধীনভাবে বসবাস করত, তার সাপেক্ষে এটিও একটি প্রমাণ। এই যে বললাম যে যখন কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড ছিল না তখন এই দুইটা আলাদা আলাদা স্বাধীনভাবে নিজেরা বসবাস করত। আর স্বাধীনভাবে বসবাস করতে হলেও কিন্তু এইসব অঙ্গাণুর প্রোটিনের প্রয়োজন ছিল, আর সেই প্রোটিনের প্রয়োজন পূরণ করার জন্যই এদের ভেতরে হয়তো রাইবোজোম ছিল। তো বিজ্ঞানীরা এই কারণে আরো ধারণা করে যে হয়তো রাইবোজোম থাকার কারণ হচ্ছে কি এরা আগে কোষের বাহিরে ছিল, পরে এরা কোষের সাথে যুক্ত হয়েছে। এটাকে এন্ডোসিম্বায়োসিস তত্ত্ব বলে আর কি। তো এরপরে আসো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কোষের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। এটা শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য, তবে মাঝে মাঝে বা কদাচিৎ এটা উদ্ভিদ কোষেও দেখা যায়। এই সেন্ট্রোজোম কিন্তু প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং দুটা ফাঁপা নলাকার দণ্ড হিসেবে থাকে। এই যে দেখো, এটা কিন্তু ভেতরে ফাঁকা থাকে এবং এই যে নলাকার, নলের মতো বা পাইপের মতো আকৃতির থাকে। পাইপের মতো আকৃতির দণ্ড 90 ডিগ্রি কোণে, এই যে এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থাকে। 90 ডিগ্রি কোণে দুটো ফাঁপা নলাকার বস্তু নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, এবং এদের চারপাশে সেন্ট্রোস্ফিয়ার নামক গাঢ় এক ধরনের তরল থাকে। এই দণ্ডাকার অঙ্গাণুগুলো এদেরকে সেন্ট্রিওল বলা হয়। যে এই দণ্ডগুলো যে দেখতেছো, নলাকার বা পাইপের মতো আকৃতির দণ্ড, এদেরকে সেন্ট্রিওল বলা হয়। আর এর চারপাশে গাঢ় তরলের মতো অংশ, সেটাকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। আর এই সেন্ট্রোস্ফিয়ার এবং এই সেন্ট্রিওল মিলিত হয়ে সেন্ট্রোজোম সৃষ্টি করে। এই যে দেখো, এই গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়, আর এই সেন্ট্রোস্ফিয়ার সহ এই সেন্ট্রিওল গুলোকে একসাথে সেন্ট্রোজোম বলা হয়। ওকে। আর এই সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এটা আমরা কোষ বিভাজন অধ্যায়ে আরো ভালো জানবো। যখন প্রাণী কোষ বিভাজিত হয়, তো এটাকে যদি আমি একটা প্রাণী কোষ হিসেবে ধরি, তো এই প্রাণী কোষের দুই মাথায় কি হয়, দুটো সেন্ট্রোজোম এসে অবস্থান করে এবং এই সেন্ট্রোজোম গুলো থেকে রশ্মির মতো এভাবে সৃষ্টি হয়।
তো এই রশ্মিগুলোকে অ্যাস্টার রশ্মি বলা হয়। তো এটা উভয় পাশের সেন্ট্রোজোম থেকে সৃষ্টি হয় এবং এই রশ্মিগুলো মিলিত হয়ে পরে মাকু যন্ত্র সৃষ্টি করে। আর এই মাকু যন্ত্র সৃষ্টিতে আবার সহায়তা করা হচ্ছে কোষ কঙ্কাল। মানে এই সেন্ট্রোজোম স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, আর এই স্পিন্ডল যন্ত্রের ভেতরে থাকে মাকুতন্তু, আর এই মাকুতন্তুকে সৃষ্টিতে আবার সহায়তা করা হচ্ছে কোষ কঙ্কাল। তো এই দেখো, স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। আচ্ছা, আমি বুঝাই, ফ্লাজেলা হচ্ছে কি এক ধরনের লেজের মতো অংশ। যেখানে ফ্লাজেলা শব্দটা শুনবা, এর মানে হচ্ছে যে এটা কোন এক ধরনের লেজ জাতীয় কিছু একটাকে বোঝায়। তো আমি যদি তোমাদেরকে এই জিনিসটা দেখাই, এই যে দেখো, তোমাদের বইয়ের একদম শুরুতে এখানে একটা চিত্র দেওয়া আছে। এই যে এখানে দেখো, এই যে লেজের মতো অংশ দেখতেছো, এই লেজের মতো অংশগুলোই কিন্তু ফ্লাজেলা। ঠিক আছে? তো এই ফ্লাজেলা কি করে, মূলত বিভিন্ন ধরনের কোষকে সাঁতার কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। যেমন শুক্রাণুতেও ফ্লাজেলা থাকে, তারপর ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা থাকে, আরো বিভিন্ন অঙ্গাণু আছে যেগুলোতে ফ্লাজেলা থাকে। তো এই সেন্ট্রোজোম মূলত এই ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে। তাছাড়া এই সেন্ট্রোজোম স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সহায়তা করে, যার ভেতরে থাকে মাকুতন্তু, আর সেই মাকুতন্তু সৃষ্টিতে আবার সহায়তা করে কিন্তু কোষ কঙ্কাল। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ নিউক্লিয়াস বা কেন্দ্রিকা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।